আজকে আমরা একটা বিষয় আলোচনা করব, সেটি হলো বর্তমান সরকার আইনে কিছু সংশোধনী এনেছে, যা নিয়ে অনেকেই আমাদের কাছে জানতে চায়। আমরাও এ নিয়ে আইনজীবীদের মধ্যেও বেশ আলোচনা চলতেছে যে সরকার 9টি আইনে সংশোধন করে বিরোধ নিষ্পত্তির জন্য রেগুলেটরকে দায়িত্ব দিয়েছেন। সেই 9টি আইনে মধ্যে 4টি ফৌজদারি, 5টি দেওয়ানি, মোট 9টি আইন। তার মধ্যে পারিবারিক আইন, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের বিষয়, সম্পত্তি বন্টন সংক্রান্ত, এস্টেট অ্যাকুইজিশন, টেনেন্সি অ্যাক্ট 1950 এর 96 ধারার অগ্রক্রয় সংক্রান্ত মামলা, পিতামাতার ভরণপোষণ আইনের মামলা, সেক ডিজনার বা সেগের মামলা, এনআইএক্টের মামলা 5 লক্ষ টাকা পর্যন্ত, যৌতুক নিরোধ আইনের মামলা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11 গ ধারার মামলা। তারপরে আছে আপনার মোট 9টি আইন, নন এগ্রিকালচার টেনেন্সি অ্যাক্ট পর্যন্ত। এই মোট 9টি আইন সংশোধন করা হয়েছে। বলা হয়েছে এই আইনে এই 9টি বিষয়, পারিবারিক মামলা, বাড়ি ভাড়া মামলা, সম্পত্তি বন্টন সংক্রান্ত, তারপরে অগ্রক্রয়, পিতামাতা ভরণপোষণ, সেগের মামলা, নারী শিশু 11 গ যৌতুকের বিষয়, তারপরে যৌতুক নিরোধের 3 ধারা, এই মামলাগুলো সরাসরি আদালতে এখন থেকে আর দায়ের করা যাবে না। বলা হয়েছে এই মামলাগুলো লিগ্যাল এইডে প্রথমে আপোষ নিষ্পত্তির লক্ষ্যে অভিযোগ দায়ের করতে হবে এবং লিগ্যাল এইড বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করবে। যদি লিগ্যাল এইড এই 9টি আইনের মামলা সমাধান করতে না পারে, তখন সেই মামলাগুলো আপনি আদালতে দায়ের করতে পারবেন, কিন্তু আগে আপনাকে লিগ্যাল এইডে যেতে হবে। এই নিয়ে আমাদের আইনজীবীদের মধ্যে বিভিন্ন রকমের কথা উঠছে, অভিজ্ঞ মহলের ধারণা আমরাও চিন্তা করে দেখেছি যে এই 9টি আইনের যে মামলা, এগুলো লিগ্যাল এইডে প্রথমে করতে হবে। যদি সত্যি এই মামলাগুলো সমাধান হয়তো ভালো কথা, কিন্তু কথা হচ্ছে আমাদের দেশে সম্পত্তি সংক্রান্ত একটি মামলা, বন্টন মামলা বলেন, অগ্রক্রয় মামলা বলেন, এই জাতীয় মামলাগুলো একবার শুরু হলে বছরকে বছর চলে। তাই বিভিন্ন মামলা আমাদের দেশে এইভাবে দীর্ঘ দিন পরে, যেখানে আদালতের মাধ্যমে সমাধান করাটা কঠিন হয়ে যায়, অনেক দিন চলে যায়, অভিজ্ঞ বিচারকরা বিচার করে, যেখানে এই যে আপনার সম্পত্তি সংক্রান্ত বন্টন মামলা, এস্টেট অ্যাকুইজিশনের টেনেন্সি অ্যাক্ট 1950 96 ধারার মামলা, এমনকি সেগের মামলাও, যেখানে বছরকে বছর চলে যায়, নারী শিশু মামলা, এগুলো আসলে লিগ্যাল এইড কতটুকু
সমাধান করতে পারবে তা নিয়ে এখন ভাববার বিষয় এসেছে এবং আমাদের অভিজ্ঞ আইনজীবীদের মধ্যে এই বিষয়ে আলোচনা সমালোচনা চলতেছে। আমাদের অনেক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা এবং আমরা যারা রেগুলার প্র্যাকটিস করি আমরাও এই বিষয়ে সন্দিহান যে আসলে যে মামলাগুলো যেখানে বিজ্ঞ আদালত ট্রাইব্যুনাল নিষ্পত্তি করতে হিমশিম খেয়ে যায়, অনেক সময় লেগে যায়, এখানে এই 9টি মামলা 9 শ্রেণীর মামলা 9টি আইন সংশোধন করে লিগ্যাল এইডকে দিলে লিগ্যাল এইড কি এই আইনগুলোকে এই আইনের মামলাগুলো দ্রুত সমাধান করতে পারবে? এটা আমারও প্রশ্ন। কারণ আমরা প্র্যাকটিসিং লয়ার, সার্বক্ষণিক আমরা আদালতে মামলা মোকদ্দমা নিয়ে থাকি, কখনো আসামি পক্ষে কখনো বাদীর পক্ষে। কোনো মামলায় আসামি পক্ষে আমরা কাজ করি, কোনো মামলা আবার বাদীর পক্ষে কাজ করি। এভাবে কাজ করতে গিয়ে আমরা দেখি যে মামলাগুলো খুব সহজে শুরু হলে একবার সহজে মিটে না। বাদীর যেমন মামলা দায়ের করার অধিকার আছে, আসামিরও আইনের ডিফেন্স নেওয়ার তার সুযোগ থাকে। তাই মামলা দায়ের হয়েছে, সে আমরা তদন্ত হবে, তদন্ত হয়, রিপোর্ট আসে, রিপোর্ট আসার পরে মামলা কগনিয়াস হয়, কগনিয়াস হওয়ার পরে আসামি হয় গ্রেপ্তার হয়, না হয় তার বিরুদ্ধে ওয়ারেন্ট দেওয়া হয়, প্রসেস ইস্যু হয়, পরে মামলা আসামি হাজির হলে পরে মামলা ট্রায়ালে চলে যায়, অথবা আসামি হাজির না হলে আসামির অনুপস্থিতিতে মামলা ট্রায়ালে যেতে পারে। সেই ক্ষেত্রে মামলা ট্রায়ালে গিয়ে ফৌজদারি মামলার ক্ষেত্রে সাক্ষী আসামির উপস্থিতিতে সাক্ষী হয় বা আসামির অনুপস্থিতিতে সাক্ষী হয়, সাক্ষী জেরা করার সময় হয়, একটি মামলা ডেটের পরে এখানে অনেক প্রসেসের বিষয় থাকে। এখন কথা হচ্ছে সরকার বলতে চাচ্ছে যে প্রসেসের পর প্রসেস থাকে, এগুলোর কারণে মানুষের মামলা বিলম্বিত হচ্ছে, সেই কারণে দ্রুত বিচার নিষ্পত্তির জন্য ওনারা বলতে চাচ্ছেন যে লিগ্যাল এইডে দিলে এটা খুব সহজে সমাধান হবে। এখন আমরা যারা প্র্যাকটিশন লয়ার এবং যারা রেগুলার মামলা মোকদ্দমা নিয়ে আমরা আছি, আমাদের অনেক অভিজ্ঞ আইনজীবী মতামত দিয়েছেন আসলে লিগ্যাল এইডের পক্ষে যে বন্টন মামলা সমাধান করা এত সহজ হবে না। টেনেন্সি অ্যাক্টের 96 ধারার মামলা, যেখানে একটা দেওয়ানি আদালত মামলা শেষ করতে অনেক দিন লেগে যায়, সেখানে এই টেনেন্সি অ্যাক্টের অগ্রকয়ের মামলা, বাড়ি ভাড়ার মামলা, তারপরে আপনার বন্টন মামলা, পারিবারিক বিভিন্ন মামলা, এগুলো খুব সহজে আপোষের নিষ্পত্তি হবে বলে মনে হয় না। আমাদের দেশের মানুষ যে তার নিজের ভাই, মায়ের পেটের ভাই, তার বাপের সম্পত্তি, তাদের মধ্যে বন্টনটা হলে পরে তারা নিজেদের সমাধান করতে পারে না, সেখানে এটা এত সহজে আপোষের সমাধান হবে বলে মনে হয় না। তাহলে হবে কি? এখন হয়তো আপোষের চেষ্টা চলবে, আপোষ হবে না। তখন আপোষ না হলে ফলে হবে কি? 1 বছর গেল, 6 মাস গেল, 2 বছর গেল, 3 বছর গেল, 4 বছর গেল, পরে লিগ্যাল এইড লিখে দিবে যেটা আপোষ নিষ্পত্তি করা উভয় পক্ষের অসহযোগিতার কারণে বা দুই পক্ষ একমত না হওয়ায় এটা সংশ্লিষ্ট আদালতে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হলো। তাহলে একজন সেগের মামলার বাদীর তার টাইম ফ্রেমটা কি হবে? সে তো টাইমটা লস হয়ে গেল। অপরদিকে যেখানে বন্টন মামলা সমন জারি হতো
প্রসেস ইস্যু হতো, বিবাদীর প্রতি বিবাদী না আসলে একতরফা দেওয়ার সম্ভাবনা ছিল, সেটির জন্য অপেক্ষা করতে করতে হয়তো অনেক সময় লস হয়ে যাবে। আবার দেখা যাবে যে যৌতুক নিরোধ আইনের মামলা, একটা কথা আছে, আপনি আপোষমূলক যৌতুক আইনের মামলা ঠিক আছে, আপোষের চেষ্টা ম্যাজিস্ট্রেট কোর্টও করে, এমনকি ট্রাইব্যুনালও আপোষের চেষ্টা করে। কথা হচ্ছে আমাদের দেশে মানুষ মানুষকে শ্রদ্ধা করে দুইটি কারণে, একটা ভীতি আর একটা প্রীতি। এখন ভীতিটা হলো কি, আপনি যখন কোর্টে মামলা করবেন, আসামির বিরুদ্ধে যখন ওয়ারেন্ট হবে, তখন পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে আসবে, এই বইয়ে আসামি সারেন্ডার করে। এখন যদি আসামি যদি বুঝতে পারে যে এই মামলায় আমাকে গ্রেপ্তার করতে পারবে না, আমি সময় পাবো, তাহলে আসামি, আমাদের দেশের সালাক আসামিগুলো, কুটকৌশলী আসামিগুলো এই সুযোগটা কিন্তু নিবে। তাহলে সেজন্যই বলছে আমাদের দেশের যে আইনে অভিজ্ঞ ব্যক্তিগণ বলছে, এই 9টি আইনকে লিগ্যাল এইডে দিয়ে দেওয়াটা সরকার যে উদ্দেশ্য করছে, উদ্দেশ্য পূরণ হলে ভালো, যদি উদ্দেশ্য পূরণ না হয় তাহলে এটা আমাদের জন্য আরো হিতে বিপরীত হয়ে যাবে। কারণ লিগ্যাল এইডে কোনো আইনজীবী যেতে পারবে না, লিগ্যাল এইডে আইনজীবী নিয়োগ করা যাবে না, আপনারা সমাধান করবেন। এখন দেশের দুই ভাইয়ের সমাধান হতে অনেক কষ্ট হয়, ভাইকে খুন করে, সম্পত্তির জন্য পিতাকে পর্যন্ত পুত্ররা খুন করে। এই অবস্থায় আপনি আপোষ এত সহজ হবে বলে আমার মনে হয় না। আবার এই লিগ্যাল এইডের এই বিষয়গুলো আমাদের বাংলাদেশের আইনের মূল স্পিরিটের সাথে কিন্তু যায় না। কারণ মূল স্পিরিটটা হলো দেশের যে প্রচলিত আইন, সেটি হলো যে বাংলাদেশে কোনো অপরাধ করলে যে রাষ্ট্রের কাজ হলো দুষ্টের দমন, শিষ্টের লালন। এখন আপনি যৌতুকের জন্য স্বামী তার স্ত্রীকে মেরেছে, এখন সাথে সাথে যদি স্ত্রী মামলা করে, সেই মামলায় যদি ওয়ারেন্ট হয়, আসামি যদি গ্রেপ্তার হয়, তাহলে বিষয়টা দ্রুত ফয়সালা। এখন বলা হয়েছে যে স্ত্রীকে যদি স্বামী মারেও, যৌতুকের জন্য যদিও মারে, তারপরেও স্ত্রীকে যেতে হবে কোথায়? লিগ্যাল এইডে। কি জন্য? আপোষের জন্য। এখন আপোষের জন্য যখন যাবে, এখানে আপোষ হলে তো ভালো। আপোষের জন্য দেখা যাবে এখানে বাদীপক্ষ বলবে আপোষ চাই না, আমি আসামির সাজা চাই, আসামির কারাগার দিতে চাই। কিন্তু লিগ্যাল এইড বলবে যে না, লিগ্যালি আপনি একটু আপোষের চেষ্টা করেন, সংঘর্ষ করেন। এই করতে করতে সময় চলে যাবে। আজকে আমাদের একটা আসামিরও একই অবস্থা হয়েছে। আমরা 11 গণ এটা যৌতুক নিরোধ আইনের 3 ধারা ছিল, লিটন, তাই না? যৌতুক নিরোধ আইনের 3 ধারার মামলা ছিল আমাদের। তো আমরা আপোষের চেষ্টা করেছি, কিন্তু বাদী সেটা আপোষ করে না। পরবর্তীতে বিজ্ঞ এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসামিটাকে হাজতে দিয়ে দিলেন। বাদী বলছে যে না, আমি তার সাথে সংসার করবো না, তার সাথে আমি আপোষ করবো না, আমাকে মারছে, আমার কাছে যৌতুক চাইছে, সেজন্য তাকে হাজতে দেয়া হোক। এখন লন্ডন কোর্ট যে আইনের যেহেতু বলছে যে আপনার বিরুদ্ধে কংগ্রেস আসছে, স্ত্রী অভিযোগ করছে যে আপনি যৌতুকের জন্য মারধর করছেন, নির্যাতন করছেন, সুতরাং তাকে স্বামী আপোষ চেয়েছে, স্বামী সংসার করতে চেয়েছে, কিন্তু স্ত্রী বলছে আমি যেহেতু আমাকে মারধর করছে, নির্যাতন করছে, মামলাটা হলো বাদীপক্ষ থেকে বলা হলো যে মামলাটা হলো পানিশমেন্টের মামলা। আপনি যৌতুকের আইনের 3 ধারা বলেন, 11 গ ধারা বলেন, এটা হলো শাস্তির মামলা। সুতরাং আমি শাস্তি চাই, যেহেতু আমাকে মারছে। সুতরাং
আমরা আসামি পক্ষে ছিলাম, আমরা হেরে গেছি, আমার আসামিটাকে হাজতে দেওয়া হয়েছে। কিন্তু কথা হচ্ছে লিগ্যাল এইডা হলে আজকে আমার আসামিকে কিন্তু হাজতে যেতে হতো না। যাই হোক, এখন কথা হচ্ছে আমরা হার জিত বড় কথা না, আমরা আইনজীবী আইনে রিচার্জ করি, সরকারের সমালোচনা করতে বসি না। কথা হচ্ছে 9টা বিষয়, 5টা দেওয়ানি, 4টা ফৌজদারি আইন আপনি রিগেলেটকে দিয়ে দেওয়া হলো। এখন কথা হচ্ছে যে বিষয়গুলো দেওয়া হয়েছে সেগুলো দ্রুত নিষ্পত্তি হলে তো ভালো। এখন যদি দ্রুত নিষ্পত্তি না হয়, এইখানে সময় জ্ঞাপন করার পরে 2-3 বছর রিগেলেটে খাওয়ার পরে, সময় নেওয়ার পরে যদি রিগেলেট রেখে দেওয়া হয় দেয় যে আপনাকে সংশ্লিষ্ট দেওয়ানি আদালতে যেতে বলা হইল, অথবা লিগেলেট রেখে দেয় যে আপনাকে সংশ্লিষ্ট ফৌজদারি আদালতে যেতে বলা হইল, উভয় পক্ষের অসহযোগিতার কারণে বা বাদীর অসহযোগিতার কারণে বা বিবাদীর অসহযোগিতার কারণে এটা আপোষের নিষ্পত্তি করা সম্ভব হইল না, এই রকমের আদেশ যখন দিয়ে দেবে, এরপরে আসতে পারবেন আপনি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে, এরপরে আসতে পারবেন আপনি সংশ্লিষ্ট নারী ও শিশু ট্রাইব্যুনালে, এরপরে আসতে পারবেন আপনি কি বলে যে সিভিল আদালতে। তাহলে আপনার 1 বছর 2 বছর সময়টা কিল হয়ে গেল, এই যে সময়টা আপনার নষ্ট হয়ে গেল। তাই কি মামলা দ্রুত নিষ্পত্তি হচ্ছে নাকি আরো সময় ক্ষেপণ হচ্ছে? যাই হোক, যারা নিশ্চয় এই আইনগুলো করছে, এই আইনে তারা নিশ্চয় অভিজ্ঞতা রাখছে, তারা আমাদের থেকে বেশি বুঝে বলে মনে করি। আমি সামান্য আইনজীবী, আমার পক্ষে অত বোঝা কঠিন। এরপরেও আমি তো কথায় বলে রাজপথের সৈনিকরা রাজনীতি বুঝে, আমরা তো সব সময়ে ফিল্ডে কাজ করি, আমরা তো প্রত্যেক আদালতে আদালতে মামলা করতেছি, ছোট ক্লায়েন্ট বড় ক্লায়েন্ট, একেবারে দুর্বল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত মামলা ইনশাল্লাহ করার সুযোগ আমাদের হয়েছে। নারী ও শিশু নির্যাতন বলেন, যৌতুক নিরুত আইনে বলেন, মাতা পিতার ভরণ পোষণ আইনের মামলা গতকালকে আমাদের ছিল, বলকালীর একটা মামলা, পারিবারিক আইনের মামলা তো অহরহ আমাদের কাছে আছে, বাড়ি ভাড়ার মামলা আছে, বন্টন মামলাও আমাদের কাছে আছে, নারী শিশু মামলা তো আছেই, এটা তো আপনারা জানেন নিশ্চয়ই। কথা হচ্ছে এইগুলো আমরা রেগুলার করতে করতে আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে, যেখানে মামলা 60 দিনে নিষ্পত্তি করার জন্য নারী শিশু ট্রাইব্যুনালকে নির্দেশ দেওয়া আছে আইনে, আসামি গ্রেপ্তার হওয়ার 15 দিনের মধ্যে মামলার বিষয়ে চার্জশিট দেওয়ার কথা বলা আছে, সেখানে 15 দিনের কোথায় চার্জশিট দেয়? 15 মাসেও তো অনেক সময় চার্জশিট দিতে পারে না। নারী শিশু আইনে অনেক সময় দেখা যায় যে কি, যে ডিএনএ টেস্টের প্রশ্ন থাকে, মেডিকেল টেস্টের প্রশ্ন থাকে, হয় না। তাই আমি এই বিষয়ে দুটি কথা বলতে চাই, দুটি কথা বললাম, কারণ বাস্তবতা ভিন্ন। আমাদের দেশের মানুষের এবং আইনের প্রেক্ষাপটে আমাদের দেশের আইন, মানুষের মন মানসিকতাটা হচ্ছে ভিন্ন। এই সুযোগটা যেন জনগণ নিতে না পারে, যারা দুষ্কৃতিকার তারা নিতে না পারে, সেটা দেখতে হবে। জনগণের সুবিধা হোক, সেটা আমরা চাই। রাষ্ট্রের জনগণ আমরা, আমি আইনজীবী, আমি আইন পেশায় আছি, আমাদের কিছু ক্ষতি হোক, অসুবিধা নেই। 9টি প্রকারের মামলা চলে গেলে এই 9 প্রকারের মামলা হয়তো আমরা করতে পারবো না। এইটা যেমন আমাদের জন্য একটা কাল হবে, সেটাই যেমন সত্য, আমাদের অসুবিধা হলেও রাষ্ট্রের জনগণের যদি সুবিধা হয়, মানুষ যদি নাগরিক সুবিধা পায়, মানুষ যদি ন্যায় বিচার পায়, মানুষ যদি তার বিচার পায়, আমার কোনো আপত্তি নাই। আমি এতে খুশি, কারণ আমি আইনজীবী, আমার স্বার্থ থেকে রাষ্ট্রের স্বার্থ বড়, জনগণের স্বার্থ বড়। তাই আমি বলতে চাই, রাষ্ট্র যে আইনটি করছে সেই আইনটি যেন আসলে মানুষের জন্য যুগোপযোগী হয়। এইটা মানুষের জন্য আসলে কতটুকু যুগোপযোগী হবে
সেটা আবার হয়তো কিছুদিন প্র্যাকটিস করার পরে বোঝা যাবে। আর যদি উপযোগী না হয়, আমার মতামত হলো সেই আইনটি যেন আবার আগের জায়গায় ফিরিয়ে নেওয়া হয়। কারণ আমাদের দেশে বা প্রত্যেক দেশে ওষুধ যখন বানানো হয়, সেই ওষুধটা প্রথমে কোনো ইনজেকশনের কোনো ইনফেকশন আছে কিনা, কোনো ওষুধের কোনো ইনফেকশন আছে কিনা, সেজন্য সেটা আগে প্রয়োগ করা হয় ইঁদুর, বিড়াল বা অন্য কোনো প্রাণীর উপরে। কেন করা হয়? যে প্রথম যদি মরে তাহলে ইঁদুর মরুক, প্রথম যদি মরে বিড়াল মরুক, মানুষ যাতে না মরে। তাই আমারও বক্তব্য হলো যে আইন হয়েছে ভালো কথা, সেই আইনের যেন মানুষের জন্য কাল না হয়, আমাদের বিচার ব্যবস্থার জন্য যেন কাল না হয়, আমাদের আইনজীবীদের জন্য কাল না হয়, বিচার প্রার্থীদের জন্য যেমন কাল না হয়, আসামিদের জন্য যেন কাল হয়ে না যায়। সকল নাগরিক সুযোগ সুবিধা পাক, এটাই আমি আশা করছি। সকলকে ধন্যবাদ জানাই। আপনার রাষ্ট্রের প্রচলিত আইন মেনে চলবেন। রাষ্ট্রের যে আইন করেছে, আমরা আইনকে শ্রদ্ধা করি, আমরা প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল, আপনারও শ্রদ্ধাশীল হবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।